দর্শক আসসালামু আলাইকুম। আমি চলে আছি লাইভ সংবাদে। আপনাদের সাথে আছে আমি উপমা কুণ্ডু। আর শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে বাংলাদেশকে বিশ্ব সম্মানের চোখে দেখে সেখানে রক্ত ছড়া ও প্রাণহানি কাম্য নয়, বললেন প্রধানমন্ত্রী। চক্রান্তকারীদের খুঁজে বের করার আহ্বান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও পরিবারের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। আজ থেকে স্বাভাবিক সময়ে চলছে সরকারি বেসরকারি অফিস। রাজধানীতে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির কারণে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ। এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত, তেহরানে তাকে হত্যা করা হয়েছে জানিয়েছে ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, করে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়ার পরও এমন সহিংসতার কোনো কারণ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন যে বাংলাদেশকে বিশ্ব এখন সম্মানের চোখে দেখে সেখানে রক্তঝরা ও প্রাণহানি কাম্য নয়। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি অশ্রুসিক্ত নয়নে সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই আন্দোলন সহিংসতায় কে কি অর্জন করল সেই প্রশ্ন রাখেন সরকার প্রধান। বলেন, সহিংসতার কারণ ও ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জাতিসংঘ ও বিদেশি সংস্থার কাছেও ঘটনার সুষ্ঠু তদন্তের অনুরোধ জানানো হয়েছে। সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ সেবা পায়, সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল, উন্নয়নের রোল মডেল। প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ, আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। কারণ আমি নিজে দেখেছি, এখনো বহু, এমনকি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত শিশু আব্দুল আহাদ, রিয়া গুপ্তা, সাফকাত সামির ও নাইমা সুলতানার পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। সকালে আইনজীবী তৈমুর আলম খন্দকার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে শিশুদের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আর্জি জানানো হয়েছে। এদিকে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানো এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের আদেশ আজ হচ্ছে না। বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় এই নিয়ে শুনানি বা আদেশ কোনোটি আজ হবে না বলে জানানো হয়েছে। আজ থেকে স্বাভাবিক নিয়মে ফিরেছে সরকারি বেসরকারি অফিসের সময়সূচি। আজ থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে 28 থেকে 30 জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এর আগে 21 ও 22 জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে 23 জুলাই ছুটি বর্ধিত করা হয়। 24 জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। এদিকে আজ থেকে আরও শিথিল হয়েছে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির কারণে দেশে বন্ধ থাকা ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে। রাজধানীর বিটিআরসি ভবনে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে বিস্তারিত জানাবেন তথ্য জানান ও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর আগে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়। এর মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দেওয়ার কথা জানিয়েছে। এছাড়া ফেসবুক ও ইউটিউবকে বিটিআরসিতে উপস্থিত হয়ে আজ ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানি মিডিয়ার খবরে জানানো হয়েছে, হানিয়া যে ভবনে থাকতেন সেখানেই হামলা করা হয়। হামলায় হানিয়া আর তার এক দেহরক্ষীও নিহত হন। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া তেহরান গিয়েছিলেন। পরে হামাসের এক বিবৃতিতেও জানানো হয়, তেহরানে হানিয়া বাসভবনে ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি গোষ্ঠীর নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের বিবৃতিতে হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়। মঙ্গলবার হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গেও দেখা করেন তিনি। পরে তেহরানের একটি ভবনে রাত্রি যাপন করছিলেন ইসমাইল হানিয়া। চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। 58 বছর বয়সী ইসমাইল হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত ছিলেন। আহমেদ ইয়াসিন 2004 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস। চলমান গাজা যুদ্ধে ইসমাইল হানিয়া বেশ কয়েকজন ঘনিষ্ঠ স্বজনকে হারিয়েছিলেন। এপ্রিলে ইসরায়েলি বিমান হামলায় তার 3 ছেলে ও 4 নাতি-নাতনি একসাথে নিহত হয়। গত মাসে তার এক বোনকেও হত্যা করা হয়েছিল। ইসমাইল হানিয়া গাজা সিটির কাছে এক উদ্বাস্তু শিবিরে জন্মগ্রহণ করেন। তিনি 1980-এর দশকে প্রথম ইন্তিফাদা আন্দোলনের সময় হামাসে যোগ দেন। 2017 সালে তিনি হামাসের প্রধান হন। হানিয়া কাতারে প্রবাস জীবনযাপন করছিলেন। ইয়াসিন আরাফাতের পর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বলিষ্ঠ যোদ্ধা হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন ইসমাইল হানিয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চলতি মৌসুমে একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সিলেটের পর্যটন খাত। 3 দফায় বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই সারা দেশের মতো কারফিউয়ে মুখ থুবড়ে পড়েছে। চলতি বছর পর্যটন খাতের ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এমনিভাবে চলতে থাকলে অস্তিত্ব সংকটে পড়তে পারে সম্ভাবনাময় এই খাত। সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট। সিলেটের বেশিরভাগ পর্যটন কেন্দ্রগুলো জলকেন্দ্রিক হওয়ায় বর্ষা মৌসুমে এর কদর বাড়ে। বিশেষ করে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেটের পর্যটন স্পটগুলো। চলতি মৌসুমের শুরুতেই বন্যার কারণে বড় ধাক্কার মুখে পড়েছে এই পর্যটন খাত। 3 দফা বন্যার পর সবকিছু গুছিয়ে ওঠার আগেই কারফিউ পরিস্থিতিতে আবারও সংকটে পড়ে পর্যটন খাত সংশ্লিষ্টরা। বন্যা ও রাজনৈতিক অস্থিরতায় চলতি মাসে এ খাতে আয় কমেছে 90%। আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট এবং অন্যান্য যে ছোট ছোট ক্ষুদ্র দোকান আছে সেগুলোতে আসলে বিক্রি বাট্টা আসলে শূন্যের কোটায় চলে এসেছে। এগুলো অটোমেটিকলি ফি কমিয়ে দেওয়া বা ফি মওকুফ করে দেওয়ার মতন বিভিন্ন ধরনের প্রণোদনা ছাড়া পর্যটন শিল্পকে বেঁচে রাখা বাংলাদেশে অসম্ভব। নাই হইলে সারে বসিয়া যেগুলা পাকাইতেছে এগুলো নষ্ট হয়ে যাইতেছে, এবারে ক্ষয়ক্ষতি হইতেছে, স্টাফের বেতন দিতে পারতেছি না। প্রতিদিন আমরা ঘাটতি প্রায় 3,500 টাকা প্লাস। বলতে গেলে এই 150-200 টাকা মাইরে এগুলো পুষে না। এগুলো আমরা খরচই হয় না, একগুলো কি হবে।
মাঝজনের কি হবে, এই অবস্থা, ফ্যামিলি নিয়েও খুব কষ্টতে আছি। চলতি মৌসুমে পর্যটন খাতে প্রায় 1,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সরকারি প্রণোদনার মাধ্যমে পর্যটন ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমি মনে করি আমাদের এই ব্যবসায়ীদেরকে বাঁচিয়ে রাখতে হলে একমাত্র পথ হলো গিয়ে আমাদের এই ব্যবসায়ীদেরকে কিছু প্রণোদনা ব্যবস্থা করা। 50,000 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত যদি ইন্টারেস্ট ফ্রি প্রণোদনা দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবে। 3 বারের বন্যা ও বর্তমান পারিপার্শ্বিক অবস্থার কারণে পর্যটন খাতের ক্ষতির পরিমাণ নিরূপণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। এই অবকাঠামোগত যে ক্ষতি সেটি আমরা নির্ধারণ করছি এবং ইতিপূর্বে আমরা বন্যার সময় নির্ধারণ করে আমরা মন্ত্রণালয় বরাবর পাঠিয়েছি। আর আপেক্ষিক ক্ষতি যেটি দৃশ্যমান না, সে ক্ষতির পরিমাণটা আসলে বিচার করাটাও মুশকিল এবং দুরূহ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে পর্যটন স্পটগুলো আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট। অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলার উপকূলের বাঁধের বাইরের অন্তত 30 গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 50,000 মানুষ। টানা কয়েকদিন ধরে মেঘনার পানি বিপদসীমার উপরে থাকায় বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। উজান থেকে নেমে আসা ঢলে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্টে জানাচ্ছেন এস.এম. হামিম। ভোলায় মেঘনার পানি অস্বাভাবিক বেড়ে অতি জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাঁধের বাইরে থাকা নির্মাঞ্চলের অন্তত 30টি গ্রাম। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বসতভিটা, ফসলি জমি ও গবাদি পশু বিস্তীর্ণ জনপদ। ঘরবাড়ি তুলে যাওয়ায় রান্নার চুলো জ্বলেনি অনেকের ঘরে। টানা কয়েকদিন ধরে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন উপকূল বাঁধের বাইরে বসবাসকারী প্রায় 50,000 মানুষ। আমাকে খুব অসুবিধা, জোয়ারিয়া পানি আসলে একাল গলা গলা পানি বাবা কুদে ফোলান সবাই নানা তুলে চকিতে বইয়ে থাই। আমরা রান্না করতে পারি না, বাচ্চাদের ঠিক মতো খাওয়াইতে পারি না, নিজেরাও খাইতে পারি না, এরপরে বাচ্চারা ঠিক মতো স্কুলেও যাইতে পারে না। আমাদের বাড়িতে জোয়ারের পানি আসলে আমাদের টিউবওয়েল একদম ডুবে যায়। জোয়ারের পানি ওই টিউবওয়েলের ভিতরেই ঢোকে। আমরা ঘর থেকে বাড়িতে পারি না, বাইরে করে যাইতে আমার খুব কষ্ট, রান্না বাড়ি করতে পারে না। পানি এলে ইয়ার শরীর বয়ে তাই কেউ খোঁজ খবর নেয় না, আর একটু ধরে নেওয়া মানুষও নেই কোনো দিকে। এই অবস্থায় চলতে আছে। আমাদের আসরের এমপি আমাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদ, আমরা তার মাধ্যমে আমাদের মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আমাদের সাধ্য অনুযায়ী সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। উজানের পানির চাপ আর জোয়ারের মেঘনার পানি বিপদসীমার 102 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের অফিসারেরা পুরো বেড়িবাঁধ মনিটরিং এ রাখছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ক্ষতি হওয়ার ইনফরমেশন পাওয়া যায়নি। আর ক্ষতি আশঙ্কা আপাতত করছি না, হলেও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবো। পানিবন্দী পরিবারের তালিকা তৈরি করে ত্রাণ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসারদেরকে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম কোনো দুর্গত মানুষ যদি থাকে তাহলে পরে তাদের তালিকা তৈরি করার জন্য, এবং আমরা সেটার ত্রাণ সরবরাহ করব। বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলের বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এস.এম. হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যে বাংলাদেশকে বিশ্ব সম্মানের চোখে দেখে সেখানে রক্ত ঝরাও প্রাণহানি কাম্য নয়, বললেন প্রধানমন্ত্রী। চক্রান্তকারীদের খুঁজে বের করার আহ্বান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও পরিবারের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। আজ থেকে স্বাভাবিক সময় চলছে সরকারি বেসরকারি অফিস। রাজধানীতে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির কারণে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ। এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত, তেহরানে তাকে হত্যা করা হয়েছে জানিয়েছে ইরান। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন মাই টিভি।
বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করে মাল্টিভি বাংলা, ফেসবুক/মাল্টিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।